ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? অবশেষে তুমি আমার গল্পের পার্ট 20 নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়া ভিডিও শুরু করা যাক। আমি সেদিন নাও করতে পারিনি। আমি জানতাম আনিশা বাংলাদেশে একটা ছেলেকে মনে প্রাণে ভালোবাসে আর শুনেছি তাকে বিয়ে করবে, কিন্তু আঙ্কেলকে কিছু বলতে পারিনি। আনিশা আর দ্বিমত করেনি। বিয়ের আগের রাতে শুধু বলেছিল, রাজ ভেবেছিলাম সারা জীবন ভালোবাসার মানুষটার স্মৃতি নিয়েই কাটিয়ে দিব, কিন্তু পারলাম না। বাবার এই অবস্থায় নিজেকে ভালোবাসা কোরবানি দিলাম। শেষ বয়সে বাবার মুখে একটু হাসি দেখতে চাই আমি। রাজ বলে, আনিশা তুমি এসব কি বলছো? তোমার বাবাকে ওই ছেলের কথা বলো। আনিশা বলে, রাজ আমি যাকে কলেজ লাইফ থেকে ভালোবাসি তার ভালোবাসা আমি নই, অন্য কেউ। তাই বাবাকেও আর বলিনি। তার সুখের মাঝে আমি নিজের সুখ খুঁজে নিয়েছি। তখন রাজ বলে, আনিশা ওই ছেলের পরিচয় একটু দিবে, আমি একটু কথা বলতাম। আনিশা বলে, রাজ তার কি দরকার? এখন তো কোনো কিছুই সম্ভব না, আমার বিয়ে হয়ে যাচ্ছে। তো জানো রাজ, আমার বাবার মুখে যে হাসিটা দেখেছি আমি সেটা আর মলিন করতে চাই না। এদিকে আনিশার বিয়েও ধুমধাম হয়ে যায়। সবাই আনিশার বাইরে চাকচিক্য কষ্ট ঢেকে রাখা হাসি দেখলেও আমি তার চোখে লুকানো কষ্টটা ঠিকই দেখতে পেয়েছি। যখন আনিশা তার স্বামীর সাথে চলে যায়, তার শেষ কথা ছিল, রাজ নিজেকে কখনো একা মনে করো না। তোমার পাশে হয়তো কেউ থাকতে নাও পারে, তবে আমার এই মন তোমার বন্ধুত্বের দাবি নিয়ে সারাক্ষণ তোমার সাথেই থাকবে। এদিকে দেখতে দেখতে বছরখানি পার হয়ে যায়। আনিশার স্বামী আশফিও অনেক ভালো ছিল, দুজনে সুখে ছিল। এর মাঝে মাঝে আনিশাকে কাঁদতেও দেখতাম। ওকে কিছু বললে কিছু বলতো না। এদিকে বেশ কিছুদিন পর আনিশা তার আশফির ঘরে আলো করে একটা মেয়ে হয়। নাম রাখা হয় আনিশা তাসনিম অনুত্রি। দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিন আমি আর একদিন সকালে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন রিসিভ করতে এপাশ থেকে মেইলি কণ্ঠে কেউ একজন বলে হাসপাতালে যেতে। এটা যার ফোন সে নাকি হাসপাতালে আছে, অবস্থা বেশি ভালোও না। কথাটা শোনার পর বুকটা কেমন ছ্যাদ করে ওঠে। আঙ্কেলকে নিয়ে হাসপাতালে গিয়ে দেখি আনিশার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মুখটা কেমন বিবর্ণ হয়ে যাচ্ছে। ডাক্তার এসে বলল ওনার স্বামীকে বাঁচানো যায়নি, আর ওনার অবস্থা খুব আশঙ্কাজনক। ডাক্তারের মুখে কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। হঠাৎ ছোট্ট বাচ্চার কান্না শুনে পাশে তাকালাম। পাশে তাকাতেই দেখি অনুত্রি নার্সের কোলে কাঁদছে। নার্সের কোল থেকে আমার কোলে নিতে অনুত্রি কান্না থামিয়ে দিল। বারবার আমার শার্টের বোতাম ধরে টানতে লাগলো। নার্স বলল, অ্যাক্সিডেন্টে বাবা মারা গেলেও ছোট মেয়েটা মায়ের কোলে একদম নিরাপদ ছিল। বিষয়টা বিস্ময়জনক। এদিকে একটু পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে বলল, আপনাদের মাঝে রাজকে? আমি বললাম, ডক্টর আমি রাজ, আপনার সাথে পেশেন্ট কথা বলবে, ভেতরে যান। আমি অনুত্রিকে কোলে নিয়ে ভেতরে যেতেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। কেন জানি খুব কষ্ট হচ্ছে। আনিশা আমাকে দেখেই ইশারায় পাশে বসতে বলল। আমি পাশে বসতেই ছোট বাচ্চার মতো আদো আদো কণ্ঠে বলল, জানো রাজ, কি থেকে যে কি হয়ে গেল, আমারই চোখের সামনে আশফি চলে গেল আমাকে ছেড়ে। কথাটা বলে কেঁদে দিল আনিশা। আমি আনিশার চোখের পানি মুছে দিয়ে বললাম, কান্না করো না, আল্লাহ হয়তো এমনটাই চেয়েছিল। আনিশা বলে, জানো রাজ, আমার মনে হয় আমি বাঁচবো না, চোখ মেলে তাকাতেও পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমি মরে গেলে আমার মেয়েটার কি হবে? বাবাও নেই, আমার মেয়েটা এতিম হয়ে গেল। রাজ বলে, আনিশা কি বলছে এসব? আমি কি মরে গেছি? অনুত্রি আমার মেয়ে হিসাবে বড় হবে, কোনোদিন মাতৃত্বের আর পিতৃত্বের অভাব ওকে কখনোই বুঝতে দিব না, আর তোমারও কিছু হবে না। তখন আনিশা বলেছিল, রাজ আমাকে কথা দাও, অনুত্রিকে কখনো কষ্ট দিবে না, তোমার রাইমোর মতোই ওকে মনে করবে। রাজ বলেছিল, হুম কথা দিলাম, তবু তুমিও কান্না করো না প্লিজ। তখন আনিশা বলে, রাজ আমার এখন খুব শান্তি লাগছে, আমার কোনো আফসোস নেই। জানো রাজ, আমার না খুব কষ্ট হচ্ছিল, এত কষ্টের মাঝেও এক প্রশান্তির হাওয়া হৃদয়ে বয়ে যাচ্ছে। রাজ আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে, আমার না খুব ঘুম আসছে। তখন রাজ বলে, এই আনিশা এসব কি বলছো, প্লিজ এমন বলো না। আনিশা তখন বলে, রাজ দাও না একটু হাত বুলিয়ে। তখন আমি আনিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, বুকের ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। আনিশা বলে, এই রাজ শোনো না। রাজ বলে, হ্যাঁ বলো। বাবার রুমের পাশে যে রুমটায় আমি থাকতাম, এখন যেটাতে তুমি থাকো, সে রুমে 4 নম্বর ওয়ার্ড্রপে একটা ডায়েরি পাবে, প্লিজ ডায়েরিটা একটু মন দিয়ে পড়ে নিও। আর হ্যাঁ রাজ, আমি বাংলাদেশে একটা ছেলেকে ভালোবাসতাম, সেই কলেজ জীবন থেকেই। সেই ছেলেটা কে জানো? তখন রাজ বলে, কে ছিল সেই ছেলেটা? আনিশা বলে, সেই ছেলেটাই তুমি, যাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা অত্যন্তই ছোট ছিল, তাই কোনোদিনও বলতেও পারিনি। কিন্তু আজ না বললে বড্ড অন্যায় হয়ে যাবে আত্মার সাথে, তাই বলে দিলাম। জানো রাজ, আমি বাংলাদেশে কেন গিয়েছিলাম? রাজ বলে, কেন গিয়েছিলে? আনিশা বলে, তোমার জন্য গিয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসতাম, এটা বাবাও জানতো, বা দ্বিমত করেনি, বলেছিল তোমাকে নিয়ে যেতে, কিন্তু দেশে এসে যা দেখি তা স্বপ্নেও ভাবিনি। তুমি আমাকে নাও, অধরা আপুকে ভালোবাসো, ভেবেছিলাম বাকি জীবনটা তোমার স্মৃতি নিয়ে কাটিয়ে দিব, কিন্তু বাবার স্ট্রোকের পর তার শেষ অনুরোধটা রাখতে আশফিকে বিয়ে করি। বিয়ের রাতে আশফিকে সব বলে দিয়েছিলাম, আমি চাইনি ওকে ঠকাতে।
আর ঠকায়নি। যাই হোক, মরার আগে একবার বলবে ভালোবাসি। জানি তুমি আমায় ভালোবাসো না, তোমার হৃদয় শুধু অধরার বসবাস, তবু বন্ধু হয়ে বলো না একবার ভালোবাসো আমায়। কথাটি বলে আনিশা ঘুমিয়ে গেল, যে ঘুম থেকে আর কেউ কখনো জেগে ওঠে না। সেই দিনের পর থেকে অনুত্রীকে নিজের মেয়ের মতন বড় করেছি। যখন তোমাদের কথা মনে হতো তখন খুব কান্না পেত, ইচ্ছে তো ছোট হয়ে যায় তোমার কাছে, কিন্তু যেতে পারিনি, কারণ তুমি তো তিয়াসের সাথে সুখেছিলে। তোমাদের বিয়ের কাপল পিকগুলো দেখে ভালোবাসার ইচ্ছাটাও মরে গেছে। অধরা বলে, রাজ কি বলছো এসব? আমি কেন তিয়াসকে বিয়ে করব? আমি তখন ঘৃণা করলেও তোমাকে ভালোবাসতাম। রাজ তখন হাসতে হাসতে বলল, ভালোবাসলে সবার সামনে চড় দিতে পারতে না? পারতে না মিতু বলতে সবাইকে জানাতে তোমার জন্য তিয়াসই পারফেক্ট। আমি তোমাকে ভালোবাসতেই পারিনি সুখে রাখতে। অধরা বলে, রাজ প্লিজ এভাবে বলো না, আমি আর তোমাকে কষ্ট দেব না। আমি বুঝে গেছি তুমি শুধু আমার ভালোবাসা, না হলে আমার কলিজার টুকরা, যে আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছো। রাজ বলে, অধরা প্লিজ তুমি চলে যাও, আমি একাই অনেক ভালো আছি। তাছাড়া আনিশার ভালোবাসা আমার সাথেই আছে। অধরা বলে, রাজ প্লিজ। এমন সময় অনুত্রী ঘুম থেকে জেগেই বাবাই বলে। অনুত্রী একাই রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে অধরা রামাকে দেখে বলল, বাবাই, ও বাবাই, আমার না ভয় করছে। তখন রাজ বলে, কি হয়েছে আমার মাটার, কেন ভয় করছে? অনুত্রী রাজকে জড়িয়ে দিয়ে বলল, বাবাই তুমি আমাকে ছেড়ে যাও না, আমি কিছুক্ষণ আগে দেখলাম তুমি আমাকে একা রেখে চলে গিয়েছো। বাবাই তুমি আমাকে রেখে চলে যাও না, তুমি ছাড়া আমার কেউ নেই। বলো বাবা, আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? সবসময় আমার কাছেই থাকবে? রাজ অনুত্রীকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, মামনি আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না। তখন অনুত্রী বলে, তাহলে আমার মাথায় শুয়ে প্রমিস করো। রাজ বলে, আচ্ছা প্রমিস, আমি আমার রাজকন্যাকে ছেড়ে কখনো কোথাও যাব না। অনুত্রী রাজের গালে চুমু দিয়ে বলল, আমার লক্ষ্মী বাবাই, আমার বাবাই সব থেকে ভালো। হঠাৎ অনুত্রীর চোখ গেল ড্রয়িং রুমে টেবিলের উপরে ঢেকে রাখা খাবারের ওপর। ঢেকে রাখা খাবার দেখেই বলল, বাবাই তুমি এখনও খাওনি? আমি ঘুমানোর আগে বলেছো খাবে, এখনও খাওনি কেন? ওটা তো পচে যাবে। আর তুমি এত পচা কেন? একটা কাজ বকা খাওয়া ছাড়া করো না। আমার বাবাইটা কেয়ারলেস। তখন রাজ বলে, তোমার বাবাইটা একদম পচা, তাই না মামনি? তখন অনুত্রী বলে, চুপ, তুমি কোনো কথা বলবে না, আমার বাবাই বলো, আমি বাবাইকে একটু খাইয়ে দিই। তখন অনুত্রী বলল, আচ্ছা ফ্রেশ হয়ে আসো। রাজ বলে, আচ্ছা যাচ্ছি। অনুত্রী বলে ওঠে, বাবাই উনি কি? রাজ বলে, মামনি তোমার আন্টি হয়, সালাম দাও। অনুত্রী অধরার দিকে মায়াবতীর মতো করে বলল, আন্টি আসসালামু আলাইকুম, আপনিও ফ্রেশ হয়ে আসেন, সবাই একসাথে খাবো। অধরা মেয়েটার দিকে তাকিয়ে আছে, এতটুকু একটা মেয়ে কিভাবে এতটা নম্রভদ্র হয়। সবাই ডাইনিংয়ে এসে খেতে বসেছে। রাইমা আর অনুত্রী একসাথে বসেছে, দুজন খুব তাড়াতাড়ি বন্ধুত্বেও পরিণত হয়েছে। অনুত্রী রাজকে খাইয়ে দিচ্ছে, অধরা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাইমার খাবার মুখে দিতে গেলেও নিল না। রাজ আর চোখে রাইমার দিকে তাকালো। রাইমা নিজের মুখে দেওয়ার আগে খাবারটা রাজের মুখে তুলে দিল। রাজের চোখ থেকে টপ টপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রাইমার দিকে চেয়ে আছে, ছোট্ট মেয়েটারও চোখে পানি। রাজের বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। রাইমা অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মেছে। যেদিন প্রথম রাইমাকে কোলে নিয়েছিল সেদিনই কান্না বন্ধ করে রাজের দিকে অপলক দৃষ্টিতে চেয়েছিল। সে কথা এখনো ভুলতে পারেনি রাজ। তখন অধরার মেয়ে বলো, কি হলো বাবাই, কাঁদছো কেন? রাজ বলে, না তো মামনি, চোখে ময়লা গিয়েছিল। এদিকে খাওয়া শেষ হলে রাজ অনুত্রীকে বলল, মামনি তুমি তোমার রুমটা রাইমাকে দেখাও গিয়ে। অনুত্রী রাইমাকে নিয়ে তার রুমে চলে গেল। রাজ অধরাকে বলল, অধরা আমি বিশ্বাস করি তুমি আমায় ভালোবাসো এখন, আমিও তোমাকে ভালোবাসি। আগে যেমন ভালোবাসতাম এখনও ঠিক তেমনই ভালোবাসি, কিন্তু না চাইলেও আমাদের মাঝে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। জানো তিয়াস যদি চিটার না হতো তাহলে তুমি আমাকে এতদিন ফিল করতে পারতে না। আমি সব শুনেছি। আমি আসার পর তুমি তিয়াসকে বিয়ের কথা বলতে তার বাসাতে গিয়েছিলে, আর সেখানে গিয়েই তিয়াসের আসল রূপ দেখতে পারো। একটা কথা মনে রাখবে, সত্যি কখনো গোপন থাকে না। আর একটা কথা, আমি এমনি চাইনি, বিশ্বাস করো। তুমি কারো কাছ থেকে প্রতারণার শিকার হয়ে আমার ভালোবাসা উপলব্ধি করো। জানো মানুষ সবার আঘাত সহ্য করতে পারে, কিন্তু প্রিয় মানুষটির আঘাত সহ্য করতে পারে না। সেদিন পার্টিতে কেন গিয়েছিলাম জানো? আমার কলেজের টুকটাকে দেখতে। আর সেদিন তুমি বলেছিলে আমি তোমার সম্পত্তির জন্য ভালোবাসা দেখতে গিয়েছিলাম। আমি ফকির। সেদিন অতগুলো মানুষের সামনে তোমার দেওয়া সাপ্পরের দাগ হয়তো গাল থেকে মুছে গেছে, বাট হৃদয়ে যে আসল কাটছিল তা কোনোদিনও মুছবার নয়। আরে তুমি নিজেকে অজান্তে তিয়াসকে ভালোবেসে ফেলেছিলে, তাই আমার মুখোশে পড়া চেহারাটা ধরতে পারোনি। আমি শতবার কসম করার পরেও তুমি বলেছিলে আমি চরিত্রহীনা। যাই হোক, তুমি আর কখনো আমার সামনে এসো না। তুমি আর আমার আগের অধরা নাও। আরেকটা কথা, তোমাকে ভালোবাসতাম বললেই টাকার অজুহাত দেখে তোমাকে ভালোবেসে কাছে ডেকে নিয়েছিলাম। যতটা কষ্ট তোমাকে দিয়েছিলাম তার চেয়ে বেশি কষ্ট নিজেকে দিয়েছি।
পারিনি একটি রাতও শান্তিতে ঘুমাতে, তুমি আর আমার সামনে এসো না। আমি যেদিন তোমার ভালোবাসা থেকে কাঁদতে কাঁদতে বের হয়েছিলাম, অনেক কাঁদিয়েছো, তবুও দিন শেষে তোমার দেওয়া পুতুলটার সাথে কথা বলতাম। কিন্তু যেদিন ডিভোর্স পেপার সাইন করেছি, সেদিন থেকে ভুলে গেছি অধরা নামে কেউ আমার জীবনে ছিল। তুমি আমার কেউ না। বলেছিলাম এমন একদিন আসবে, আমার ভালোবাসা তোমাকে ঘুমাতে দিবে না, তোমাকে কাঁদাবে, বড্ড বেশি যন্ত্রণা দিবে। যতটা কষ্ট আমি পেয়েছি, তার চেয়ে শতগুণ কষ্ট তুমি পাবে। তখন অধরা বলে, রাজ আমাকে এত বড় শাস্তি দিও না। রাজ বলে, তুমি যাবে? প্লিজ তুমি এখান থেকে চলে যাও, নাইলে আমার মরা মুখ দেখবে। অধরা বলে, রাজ আমি চলে যাচ্ছি, তবু তুমি বাজে কথা মুখে এনো না। তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচবো? অধরা রাইমাকে নিয়ে চলে গেল। রাইমা চলে যাওয়ার আগে রাজের কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলে, বুকের ভেতরটা কেমন যেন করছে। অধরা আর রাইমা চলে গেলেই রাজ রুমে গিয়ে দেখে অনুত্রী একা একাই কথা বলছে। রাজ অনুত্রীকে ডাক না দিয়ে পিছনে এসে দাঁড়ালো। অনুত্রী আনিশার ছবিটা হাতে নিয়ে বলছে, মম, সবার মাম সবাইকে কোলে নেয়, আদর করে, তুমি আমাকে বুকে নিতে পারো না, বলতে পারো না অনুত্রীর মম আছে? জানো মম, সবাই বলে আমার নাকি মম নেই। আমি বলি আমার মম আছে, ও মম কথা বলে না আমার সাথে। আমার না খুব কষ্ট হয় মম, খুব কষ্ট হয়। তুমি কেন কথা বলো না? মম তুমি কবে আসবে বলো? তুমি যেখানেই থাকো সেখান থেকে 3 দিনই ছুটি নিয়ে এসো না, আবার চলে যাও মম। শুধু একবার আমাকে বুকে নিয়ে বলো অনুত্রীর মম আছে। কেউ আর বলবে না অনুত্রীর মম নেই। ও মম কথা বলো, দেখো আমি কান্না করছি। ও মম, আল্লাহকে বললে কি তোমাকে ছুটি দিবে না? তারাদের দেশ থেকে এখানে আসতে দিবে? আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার মমকে ছুটি দাও। দেখো আল্লাহ ঠিক তোমাকে আসতে দিবে, আমাকে বুকে নিতে পারবে। ঠিক বলছি না মা? রাজাদিকে কি বলবে বুঝতে পারছে না। অনুত্রীর কথা শুনে রাজের চোখে পানি এসে যায়। রাজ অনুত্রীর মাথায় হাত রেখে বলল, আমার মামনিটা কি করছে? তখন অনুত্রী বলে, বাবা চুপ, কথা বলো না, দেখো না মামের সাথে কথা বলছি। রাজ কিছু না বলে চুপ করে রইল। তখন অনুত্রী বলে, বাবাই সবার মম সবাইকে বুকে নেয়, আদর করে খাইয়ে দেয়, আমার মম আমার সাথে কথাও বলে না কেন? তুমি না বলেছিলে মম আল্লাহর কাছে? আমি যদি আল্লাহকে বলি আমার মমকে ছুটি দিতে, যদি কান্না করে বলি আল্লাহ কি আমার কথা শুনবে? তুমি না বলেছ আল্লাহ সবার কথা শুনে, আমার কথা শুনবে তো বাবাই? বলো না বাবাই, শুনবে না আমার কথা? তখন রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এদিকে অধরা বাসায় এসে কাঁদতে লাগলো। রাতে আর ঘুমাতে পারলো না। বারবার রাজের কথাগুলো কানে বাজতে লাগলো। মাঝরাতে সবাই যখন গভীর ঘুমে বিছানায়, অধরা তখন ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে আল্লাহর কাছে কান্না করে। এদিকে পরের দিন রাজ অফিস থেকে ফিরছিল, সাথে অনুত্রীও ছিল। হঠাৎ আচমকা একটা মেয়ে গাড়ির সামনে এসে পড়ে। রাজ ব্রেক কষতে কষতে মেয়েটার গাড়ির সাথে এসে ধাক্কা খায়। গাড়ি কন্ট্রোল নিয়ে আসাতেই বড় ধরনের কোনো আঘাত লাগেনি, বাট সেন্সলেস হয়ে যায় মেয়েটা। রাজ গাড়ি থেকে নেমে চমকে যায়। অনুত্রী গাড়ি থেকে নেমে মেয়েটাকে দেখে বলে, মম, আল্লাহ আমার মমকে ফিরিয়ে দিয়েছে। তো গাইস, আগামী পর্বে কি আনিশা কি আসলে ফিরে এসেছে নাকি আনিশা মারা যায়নি? গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা কিন্তু নেক্সট পার্ট কিন্তু একদমই মিস করবা না। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই, তোমরা আমার গল্পটা একটু শেয়ার করে দাও ভাই। ভিডিওতে কোনো ভিউজ নাই, যার কারণে ভিডিও বানাতেও মোটেও ভালো লাগে না। তো তোমাদের জন্য দোয়া রইল। আর সবাই রমজান মাসে রোজাগুলো রাখো, দোয়া করি সবার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।